আচ্ছা, কি বললাম? কিংফিশার মানে মাছরাঙা, হেলসিয়ান মানেও মাছরাঙা। ঠিক আছে, হেলসিয়ানস ডেজ মানে হচ্ছে শান্তিপূর্ণ দিন। আগে লিখে নাও বাংলা, তারপর বলছি কেন। হেলসিয়ান ডেজ মানে, এটা কিন্তু হেলকন নয়, হ্যাঁ, হেলসিয়ান। ঠিক আছে, হেলসিয়ান ডেজ মানে হচ্ছে সুখ বা শান্তির দিন। লিখে নাও, দরজাটা ভেজিয়ে দিবা। সুখ বা শান্তির দিন। ঠিক আছে, এবার কেন হেলসিয়ান ডেজ মানে সুখ বা শান্তির দিন? কোনো তো মাছরাঙার সাথে শান্তির কোনো সম্পর্ক আছে কি? আছে। গ্রিক মাইথোলজিতে একটা স্টোরি আছে যেখানে এলসিয়ান আর ক্রেক্স নামে এক রাজা আর রানী ছিল। ভালো কথা, রাজা রানী আছে। এবার রাজা রানীর মধ্যে খুব ভালোবাসা। তো এরকম একদিন কি হয়, রাজাকে যেতে হবে যুদ্ধ করতে। যুদ্ধ করতে যাবে এবং সে সমুদ্রের মধ্যে দিয়ে যাবে, এবং যেই সময় রাজা সমুদ্রের মধ্যে দিয়ে যাবে সেই সময় সমুদ্রের অবস্থা মারাত্মক, মানে দুর্ধর্ষ, এত ঝড় বৃষ্টি, এবং সেই যদিও যুদ্ধে যায় মানে তার মারা যাওয়া নির্ধারিত, বাট স্টিল রাজাকে তো যেতেই হবে। তখন রাজাকে এবার রানী যেতে দেবে না। তখন রানী কি করে, রানী রাজার কাছ থেকে একটা প্রমিস নেয় যে তুমি 2 সপ্তাহের মধ্যে ফিরে আসবে। ভালো, এবার রাজা যুদ্ধের জন্য যায়, সমুদ্রে গেছে, সমুদ্রে যাওয়ার সাথে সাথে তার মৃত্যু হয়। এবার রানী তো এটা জানে না যে রাজা মারা গেছে। এবার কি হয়, সপ্তাহ কেটে গেল, 2 সপ্তাহ কেটে গেল, এবার দেখছে রাজা আর আসছে না। এবার তো রানীর কান্নাকাটি শুরু, যে রাজা কেন আসছে না, রাজা কেন আসছে না, দিয়ে খুব কান্নাকাটি, এতই কান্নাকাটি যে খুদ ভগবানকে এবার কিছু একটা করতে হবে, কেন মেয়েটা এত কান্নাকাটি করছে। তখন কি হয়, রাজা রানীর স্বপ্নের মধ্যে আসে, এসে বলে যে আমি সমুদ্রের দুর্ঘটনাতে মারা গেছি। এবার এটা জানতে পেরে রানী আর শান্ত হওয়া তো দূরের কথা, আরো কান্নাকাটি শুরু করে দেয়, এবং কান্নাকাটি করতে করতে কি করে, সমুদ্রের মধ্যে গিয়ে ঝাঁপ দিয়ে দেয়, দিয়ে সেখানেই সে মারা যায়। এবার ওই সময় তো তার মৃত্যু ছিল না, সে তো সুইসাইড করে। এবং কি হয়, সেখান থেকে এবার ভগবানদের তার উপর হচ্ছে একটু দয়া মায়া হয়, ব্যাগটা তুলে নাও, এবং কি করে, ওকে ওই মুহূর্তেই মানুষ থেকে মাছরাঙাতে ট্রান্সফর্ম করে দেয়। এবার তুমি ভাবো, আমি এই জন্মে মানুষ, পরের জন্মে যদি আমি মাছরাঙা হই বা বিড়াল হই, কুকুর হই, যাই হয় না কেন, এই জন্মের কষ্ট কি আমার মনে থাকবে? ডেফিনেটলি থাকবে না। কিন্তু রানী মাছরাঙা হওয়ার পরও রাজার জন্য কান্নাকাটি কিন্তু থামে না, এবং মাছরাঙা হওয়ার পরও হাজবেন্ডের জন্য প্রচন্ড দুঃখ শোক করছে। তখন ভগবানরা কিছু না করতে পেরে ওর মৃত হাজবেন্ডকেও মাছরাঙাতে ট্রান্সফর্ম করে দেয়, এবং এবং তাদের জন্য একটা নতুন ভার্ডিক্ট দেন যে শীতের 7 দিন আগে এবং শীতের 7 দিন পরে সমুদ্র শান্ত থাকবে, যেই সময় এই 2 মাছরাঙা নিজেদের বাসা বানাবে এবং সেখানে তাদের বাচ্চা পাবে। মোট কথা, তারা সেখান থেকে তাদের ফ্যামিলি নতুন করে শুরু করবে। এই জন্য হেলসিয়ানস ডেজ মানে হচ্ছে পিসফুল ডেজ। এরকম এখনো গ্রিকরা মনে করে যে শীতের 7 দিন আগে এবং 7 দিন পরে সমুদ্র শান্ত থাকে, যাতে মাছরাঙা গিয়ে সমুদ্রের মধ্যে গিয়ে ডিম পাড়তে পারে এবং সেখান থেকে তাদের বাচ্চা জন্মাবে। এবার সমুদ্র শান্ত না হলে ওরা কি করে সেখানে নিজের ঘর সংসার বানাবে? চলো তারপরে দেখো, হ্যান্ড ইন গ্লাভস বা হ্যান্ড অ্যান্ড গ্লাভস এর মানে হচ্ছে অত্যন্ত আন্তরিক সম্পর্ক বা অন্তরঙ্গ সম্পর্ক। লিখে নাও, এখন ফোন খোলার দরকার নেই, তুমি এখানে তো দেখতে পাচ্ছ, পরে দেখবে। হ্যাঁ, ও ঠিক আছে। হ্যান্ড ইন গ্লাভস বা হ্যান্ড অ্যান্ড গ্লাভস মানে হচ্ছে কি বললাম, অন্তরঙ্গ সম্পর্ক। দেখো, আমরা যখন হাতে হ্যান্ড গ্লাভস পরি সেটা কি খুলে পড়ে যায়? প্রচন্ড ক্লোজলি অ্যাটাচ থাকে। হাত আর হ্যান্ড গ্লাভসের মধ্যে কোনো গ্যাপ থাকে কি? থাকে না, প্রচন্ড কাছাকাছি। হ্যান্ড ইন গ্লাভস মানে হচ্ছে যখন দুটো মানুষের মধ্যে প্রচন্ড গলায় গলায় বন্ধুত্ব, সেটাকে আমরা ইংরেজিতে বলি হ্যান্ড ইন গ্লাভস। এটা হচ্ছে বেসিক মিনিং, কিন্তু এখানে আরো একটা মানে দেওয়া আছে, এটাও একটু পড়ে নেবে ভালোভাবে, কারণ এটা আগে কখনো আমি দেখিনি। সেটা কি, ইন আ পার্টনারশিপ ফর সামথিং ডিসঅনেস্ট, বলছে খারাপ কর্মের জন্য দেখবে যদি 2 বন্ধু মিলে আমরা ভাবি যে চুরি করব, তাহলে কি আমাদের মধ্যে খুব ক্লোজ রিলেশন থাকতে হবে, নাহলে একজন ডুবলে তো আরেকজনও ডুববে। ঠিক আছে, এটাও একটু পড়ে নিবা। ইন জেনারেলি এর মানে হচ্ছে অন্তরঙ্গ সম্পর্ক, কিন্তু খারাপ কাজ করার জন্য যে সম্পর্ক হয় সেটাকে হ্যান্ড ইন গ্লাভস বলে। ঠিক আছে, ইংরেজিতেই পড়বা। আচ্ছা, হ্যাং ইন দেয়ার, হ্যাং ইন দেয়ার মানে হচ্ছে হাল না ছাড়া। বাংলায় লিখে নাও, হ্যাং ইন দেয়ার মানে হচ্ছে হাল না ছাড়া। লিখে নাও, লিখে নাও, হ্যাং ইন দেয়ার মানে হাল না ছাড়া। ঠিক আছে, আর পরেরটা দেখো,
হ্যাঙ্গিং বাই আ থ্রেড অর হেয়ার, বলছে এটা সুতোর সাহায্যে ঝুলে আছে। ধরো আমি এত বড় একটা মানুষ যদি সুতো দিয়ে ঝুলে থাকি, তাহলে কি আমি খুব ভালো একটা ফেভারেবল পজিশনে আছি? প্রচন্ড একটা ডেঞ্জারাস পজিশনে আছি, যেখান থেকে যে কোনো সময় আমি পড়ে যেতে পারি। তাহলে হ্যাঙ্গিং বাই আ থ্রেড অর হেয়ার মানে হচ্ছে বিপজ্জনক পরিস্থিতিতে থাকা। লিখে নাও, তারপর বোঝাচ্ছি। হ্যাঙ্গিং বাই আ থ্রেড অর হেয়ার, থ্রেড মানে হচ্ছে সুতো, একটা সুতোর সাহায্যে আমি ঝুলে আছি, তার মানে কি আমি প্রচন্ড একটা বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছি। হ্যাঙ্গিং বাই আ থ্রেড মানে হচ্ছে বিপজ্জনক পরিস্থিতিতে থাকা। ঠিক আছে, এবার দেখো প্রথমটা কি আছে, হ্যাং ইন দেয়ার। ধরো তোমরা সিনেমার এক্সাম্পল দিস, সিনেমা তো সবাই দেখো, তোমরা সেই ধামাল সিনেমা দেখেছো নিশ্চয়ই। সেখানে তোমরা দেখেছো ধামাল সিনেমাটা, সেখানে দেখবে সঞ্জয় দত্তের ক্যারেক্টারটা ছিল না, যে পুলিশ অফিসার হয়েছিলেন। সেখানে ও একবার কি হয়, একটা স্কুল বাস ড্রাইভ করতে করতে খায়ের মধ্যে পড়ে যায়, দিয়ে একটা পাতলা ডাল ধরে ঝুলেছিল। ঠিক এরকম ধরো আমি একটা পাতলা ডাল ধরে ঝুলে আছি এবং তুমি হয়তো দূর থেকে আমাকে দেখতে পাচ্ছ, তখন তুমি আমাকে কি বলবে, যে ওখানেই থাকো আমি আসছি। হ্যাং ইন দেয়ার মানে তুমি ওখানেই ঝুলে থাকো আমি আসছি, তার মানে কি ডোন্ট গিভ আপ, হাল ছেড়ে দেব না। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাং ইন দেয়ার। আর হ্যাঙ্গিং বাই আ থ্রেড তো বললামই, যে একটা পাতলা সুতো দিয়ে আমি ঝুলে আছি, তার মানে কি প্রচন্ড বিপজ্জনক সিচুয়েশনে আছি। তোমরা সেই কবিতাটা ছোটবেলা পড়েছো, সবাই পড়েছি, ট্রাই আগেন, যেখানে একটা মাকড়সা হচ্ছে একটা পাতলা সুতো দিয়ে ঝুলে থাকে, দিয়ে মাটিতে পড়ে যায়, তারপর সে বারবার চেষ্টা করে ওপরে যাওয়ার জন্য। সেখানেও যে পাতলা সুতো দিয়ে ঝুলছিল, মানে প্রচন্ড একটা ডেঞ্জারাস সিচুয়েশনে ছিল। পরনে ছোটবেলা একটা রাজা থাকবে, তারপর সেই রাজা বসে বসে মাকড়সাকে দেখবে, মনে পড়ছে? পড়েছি তো, কি একটা যেন রাজাটার নাম ছিল, এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। হার্ড অ্যান্ড ফাস্ট, মিমসের দিকে তাকাবে না, দেখো হার্ড অ্যান্ড ফাস্ট মানে হচ্ছে দ্যাট ক্যানট বি অল্টার্ড। অল্টার মানে কি পরিবর্তন করা। দেখবে জামা কাপড় আমরা অল্টার করাই না, চেঞ্জ করাই বা সেখানে একটা সেলাই করাই। অল্টার মানে পরিবর্তন করা। হার্ড অ্যান্ড ফাস্ট মানে হচ্ছে যা পরিবর্তন করা যায় না। দেখবে হার্ড অ্যান্ড ফাস্ট রুলস হয়, যেগুলো আমরা কোনো দেখবে এক্সাম হলে একটা সার্টেন টাইম বলে দেওয়া থাকে, এবং তার বাইরে যদি তুমি যাও তাহলে তোমাকে কিন্তু ঢুকতে দেবে না, দেবে? এগুলোকে আমরা কি বলি, হার্ড অ্যান্ড ফাস্ট রুল। ঠিক, হার্ড অ্যান্ড ফাস্ট মানে হচ্ছে কঠোর নিয়ম। ঠিক আছে, আচ্ছা যা পরিবর্তন করা যায় না বা যা এড়িয়ে যাওয়া যায় না, একে ইংরেজিতে কি বলে গো? আনঅ্যাভয়েডেবল হতে পারে, আর ইনএভিটেবল। তুমি ও যেটা বলছে ওটাই জানতে চাচ্ছিলাম, কি ইনএভিটেবল, বানানটা হয়তো ভুল হতে পারে। ইনএভিটেবল, এভিটেবল মানে হচ্ছে যা পরিবর্তন করা যায়, আর ইনএভিটেবল মানে যা পরিবর্তন করা যায় না। সোজা বাংলায় নিয়তি বা ভাগ্য, ভাগ্য আমরা পরিবর্তন করতে পারি না। ইনএভিটেবল মানে যা পরিবর্তন করা যায় না, বা আনঅ্যাভয়েডেবল, অ্যাভয়েড করা মানে কি এড়িয়ে যাওয়া, আনঅ্যাভয়েডেবল মানেও যা এড়িয়ে যাওয়া যায় না। ঠিক আছে, আনঅ্যাভয়েডেবলটা এখানে হবে না, আর এখানে রুলস কমপ্লাই করার কথা বলা হচ্ছে, রুলস মেনে চলার কথা বলছে। এইটা খুব ইম্পর্টেন্ট। হার্ড অফ হিয়ারিং মানে কানে শুনতে না পাওয়া, বধির। হার্ড অফ হিয়ারিং মানে হচ্ছে বধির, কানে শুনতে না পাওয়া। লিখেছো? ব্লাইন্ড ইন মানে জানো, মানে চোখে না দেখতে পাওয়া। ঠিক আছে, লেম ইন মানে জানো, লেম মানে কি, দেখবে একটা টার্ম আছে লেম জোকস। হ্যাঁ, যেই সমস্ত জোকসে আমাদের হাসি পায় না, ওই জোকস গুলোকে বলি লেম জোকস। লেম মানে হচ্ছে খোড়া, মানে এক পায়ে চলতে না পারা। লেম ইন ওয়ান লেগ মানে আমি এক পায়ে খোড়া। ঠিক আছে, ডেফ ইন মানে কি, ভাবো ব্লাইন্ড ইন মানে অন্ধ, এর মানে খোড়া, ডেফ ইন মানে এক কানে শুনতে না পাওয়া। বাট এটা তোমরা লিখলে না, এটা ফিক্স প্রিপোজিশনে খুব ইম্পর্টেন্ট। লিখে নাও ডেফ ইন। আচ্ছা, ডেফ ইন বা অফ হয়, ব্লাইন্ড ইন বা ব্লাইন্ড অফ হয়, লেম ইন বা লেম অফ হয়, বেশি হচ্ছে ইউজ হয় ইনটা, ওই জন্য আমি ইনটা পড়ালাম। ঠিক আছে, blind in one eye,
ডেফ ইন ওয়ান ইয়ার মানে এক কানে শুনতে পায় না, ঠিক। লেম অফ বা লেম ইন ওয়ান লেগ মানে হচ্ছে এক পায়ে খোড়া, ঠিক আছে। অফ ও হয় এর সাথে, পড়বো পরে, এখন শুধু জানার জন্য বলে দিলাম। চেঞ্জ করি, পরেরটা দেখো, হেস্ট মেক্স ওয়েস্ট। একটা বাংলায় প্রবাদই আছে, আগে গেলে বাঘে খায়, শুনেছো? হিন্দিতে একটা প্রবাদ আছে, জলদি কা কাম শয়তান কা, বলে না? সেটাকে ইংরেজিতে বলে হেস্ট মেক্স ওয়েস্ট। হেস্ট মানে হচ্ছে তাড়াহুড়ো, যেই কাজটা আমরা তাড়াহুড়োই করি তার কখনো ফল ভালো হয় না। ওয়েস্ট মানে কি? নষ্ট হয়ে যাওয়া। হেস্ট মেক্স ওয়েস্ট মানে হচ্ছে যেই কাজটা আমরা তাড়াহুড়োই করি তার ফল কখনো ভালো হয় না। সোজা বাংলায় আগে গেলে বাঘে খায়। ডুইং থিংস ইন আ হারি ডাজ নট গিভ ফ্রুটফুল রেজাল্ট। কোনো কাজ যদি আমরা তাড়াহুড়োই করি তাহলে আমরা মনপুত ফল পাই না, ঠিক আছে। তাড়াহুড়োর কাজ সবসময় খারাপ হয়। নিজে থেকে লেখো, এগুলো তো এক্সাক্ট কোনো বাংলা মানে হয় না। তাড়াহুড়োর কাজ এর ফল সবসময় খারাপ হয়, ঠিক আছে। তারপরে দেখো বি, আচ্ছা, হ্যাভ আ বি ইন দ্য বনেট, এটা ইম্পর্টেন্ট। বনেট মানে জানো? বনেট মানে হচ্ছে টুপি। দেখবে বিদেশি মহিলারা আগেকার যুগে বহু মানে 1980s বা 1980s নয়, মানে একদম 1800 শতাব্দীতে যে সমস্ত টুপিগুলো পরতো বিদেশি মহিলারা, ওটাকে আমরা বলি বনেট। এবার তুমি ভাবো তোমার টুপির মধ্যে একটা মৌমাছি ঢুকে পড়েছে, ঠিক। ওই মুহূর্তে তুমি মৌমাছি ছাড়া আর কিচ্ছু নিয়ে ভাবতে পারবা? হ্যাঁ, কোনো কিছু ভাবা সম্ভব কি? ডেফিনেটলি না। যতক্ষণ না সেটা তোমার টুপি থেকে বেরিয়ে আসছে ততক্ষণ তো তুমি কি থাকবে? ওইটা কি বলে? বিচলিত থাকবে। বিচলিতকে বাংলা ইংরেজিতে কি বলে? অ্যাংশিয়াস থাকবে, ঠিক। বি ইন দ্য বনেট মানে হচ্ছে কোনো বিষয়ে প্রচুর ভাবনা চিন্তা করা। বি ইন দ্য বনেট মানে হচ্ছে কোনো বিষয়ে প্রচুর ভাবনা চিন্তা করা। আচ্ছা, হর্নেটস নেস্ট মানে কি? এটা পড়িয়েছি আগে, এটা বলো তো। হর্নেটস নেস্ট এর মানে কি? হর্নেট মানে কি? মৌমাছি। হর্নেট মানে কি? মৌমাছি। এবার মৌমাছির বাসা ভাবো, তুমি ভাবো মৌমাছির বাসার মধ্যে হাত দিয়েছো, তোমার সাথে কি ঘটনা ঘটবে? হ্যাঁ, কি হবে? মৌমাছিকে তোমাকে আদর করবে? মোটেও না, সে কামড়ে দেবে। তুমি একটা ডেঞ্জারাস পজিশনে আছো। হর্নেটস নেস্ট মানে হচ্ছে ইন আ ডেঞ্জারাস সিচুয়েশন, ঠিক আছে। এন্ড বি ইন দ্য বনেট মানে হচ্ছে কোনো বিষয়ে প্রচুর ভাবনা চিন্তা করা। কেন? টুপির মধ্যে এখন মৌমাছি ঢুকেছে। দেখবে কানের মধ্যে অনেক সময় আমাদের পোকা ঢুকে যায়। যখন কানে পোকা ঢুকে যায় তখন তুমি ওইটা ছাড়া আর কিচ্ছু নিয়ে ভাবতে পারবা? যতক্ষণ না সেটা বেরিয়ে আসে ততক্ষণ তোমার ভেতরটা ছটফট করবে। হ্যাঁ, কোন একটা স্পেসিফিক সিচুয়েশন না। ওভার থিঙ্কিং, ওভার থিঙ্ক করে। আচ্ছা, ওভার থিঙ্কিং টার্মটা শুনেছো তো তোমরা সবাই? যারা প্রচুর ভাবনা চিন্তা করে। ওভার থিঙ্কিং, আমি যদি ওভার থিঙ্কার হই আমি সব বিষয়ে প্রচুর ভাববো, তাই না? আর বি ইন দ্য বনেট মানে হচ্ছে কোন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আমি অবসেস। যেমন আজকালকার দিনে বাচ্চা মেয়েরা বিটিএস নিয়ে প্রচন্ড অবসেস। হ্যাঁ, তাহলে কি ওরা কি সব বিষয়ে পড়াশোনা নিয়ে অবসেস? নয়, শুধু একটা মাত্র বিষয় নিয়ে অবসেস, মেয়ে ছেলে নির্বিশেষে। বোঝা গেছে? ওভার থিঙ্কার এখানে হবে না। যে ওভার থিঙ্ক করে সে সব বিষয় ওভার থিঙ্ক করে। আর যে আচ্ছা, এর পরেরটা ফানি, টু হ্যাভ চিপ অন দ্য শোল্ডার মানে হচ্ছে কাঁধের ওপর একটা চিপ থাকা নয়। শুনে নাও, আগে বাংলায় লিখে নাও। যে প্রচন্ড রেগে থাকে বা যে সব সময় রেগে থাকে, বা এটা লিখে রাখো প্রথমে, যে প্রচন্ড রেগে থাকে বা পূর্ব কোনো ঘটনার জন্য মনের মধ্যে ক্ষোভ পুষে রাখা। আগের কোনো ঘটনার জন্য মনের মধ্যে ক্ষোভ পুষে রাখা। এটা লিখে নাও, তারপর একটা ভালো এক্সাম্পল দিচ্ছি। আগের কোনো ঘটনার জন্য মনের মধ্যে ক্ষোভ পুষে রাখা বা যে সবসময় রেগে থাকে, প্রচন্ড রেগে থাকে। লেখা হয়েছে? আচ্ছা, তোমরা ডোরেমন দেখেছো সবাই? ডোরেমনে একটা দেখেছো? ভালো কথা। ডোরেমনে দেখবে একটা ক্যারেক্টার আছে জিয়ান। জিয়ানের কাজ কি? ওর সাথে পান থেকে ওর জীবনে চুন খসলে ও কাকে খোঁজে? আগে নবিতাকে খোঁজে, কিভাবে ওকে মারা যায়, ঠিক। এবার ওর মা ওকে মেরেছে, মারার পর ও বেরোলো। এবার যদি নবিতা এইটুকুনি কিছু ভুলও করে, এবার নবিতা শেষ, আর নবিতাকে কেউ বাঁচাতে পারে? নবিতা বলছি, জিয়ান হচ্ছে সেই ব্যক্তি যার সবসময় কাঁধের মধ্যে চিপ নিয়ে ঘোরে। এবার ধরো আমি তোমার সাথে ঝগড়া করতে চাই, ঠিক।
এবার আমি কি করব, আমি তো একটা পন্থা খুঁজবো যে কিভাবে তোমার সাথে ঝগড়া করা যায়। হ্যাভ আ চিপ অন দ্য শোল্ডার মানে হচ্ছে কাঁধের উপর আমি একটা ছোট্ট কাঠের গুঁড়ি রেখেছি, ঠিক। এবার ওটা কি কখনো স্টেবল হবে? একটু যদি হাঁটা চলা করে তাহলে তো পড়ে যাবে। এবার আমি কাঁধের উপর একটা চিপ নিয়ে ঘুরছি, জাস্ট তুমি ওটা ফেলবে এবং আমি তোমার সাথে ঝগড়া লাগিয়ে দেবো, এটাই মানে। তাই মানে কি আমি সবসময় রেগে থাকি, আমি শুধু একটা ঝগড়া করার সুযোগ খুঁজছি যে তুমি একটা ভুল করবে আমি স্ন্যাপ করে যাব, ঠিক আছে। এক্স্যাক্টলি জিয়ান যা যা করে হ্যাভ আ চিপ অন দ্য শোল্ডার মানে তাই, ঠিক আছে। সবসময় রেগে থাকে, ওর তো কোনো কাজ নাই, শুধু নবিতাকে পিটায়। আচ্ছা, টু হ্যাভ বিগার ফিশ অর আদার ফিশ টু ফ্রাই মানে অতিরিক্ত কোনো অন্য, আচ্ছা অতিরিক্ত নয়, অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকা। লেখো অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকা। টু হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই মানে হচ্ছে অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকা। ধরো আজকে আমার পরীক্ষা রয়েছে এবং আমার পড়ানো রয়েছে, আমার কাছে কোন কাজটা বেশি ইম্পর্টেন্ট হবে? পরীক্ষা দিতে যাওয়া। তখন আমি তোমাদেরকে কি বলবো, আই হ্যাভ আ বিগার ফিশ টু ফ্রাই মানে আমার কাছে আরো অন্য কোনো ইম্পর্টেন্ট কাজ আছে করার জন্য, তাই আজকে পড়াতে আসতে পারছি না, ঠিক। অন্য কোনো ইম্পর্টেন্ট কাজ থাকা। টু হ্যাভ বিগার ফিশ আর আদার ফিশ টু ফ্রাই, তোমার কাছে একটা পুঁটি মাছ আছে, একটা ইলিশ মাছ আছে, তুমি কোনটা আগে ভাজবা? ডেফিনেটলি ইলিশ মাছ, কারণ পুঁটি মাছের কি কোনো ইলিশ মাছের সামনে তুলনা হবে? সেম। টু হ্যাভ ওয়ান্স হার্ট ইন ওয়ান্স মাউথ মানে কি আত্মা একদম মুখের মধ্যে চলে এসেছে, মানে কি প্রচুর। আমরা বলি না যখনই দেখবে কোনো ভূতের সিনেমা টেনেমা দেখি বা প্রচন্ড কোনো ভয়ের কোনো ঘটনা ঘটে, আমরা বলি না আত্মাটা একদম হাতের মধ্যে চলে এসেছে, কলিজা হাতের মধ্যে চলে এসেছে, মানে কি প্রচন্ড ভয় পেয়ে থাকা। হার্টটা একদম মুখের মধ্যে চলে এসেছে, জানটা একদম গলার কাছে আটকে আছে, এর মানে কি প্রচন্ড ভয় পেয়ে আছে। টু হ্যাভ ওয়ান্স হার্ট ইন ওয়ান্স মাউথ মানে হচ্ছে প্রচন্ড ভয় পেয়ে থাকা, প্রচন্ড ভয়। কি হলো? ঠিক আছে, চেঞ্জ করি। টু হ্যাভ ওয়ান্স হার্ট ইন ওয়ান্স মাউথ মানে আত্মা একদম গলার কাছে আটকে আছে। তারপরে দেখো হ্যাভ দ্য বল অ্যাট ইউর ফিট, এর মানে কি বলটা একদম আমার পায়ের মধ্যে। ছবি দেখো, এখানে বল কার পায়ে আছে? মেসির পায়ে আছে। ওর থেকে এই সিচুয়েশনে অন্য কেউ বেটার পজিশনে আছে? হ্যাঁ, ওর কাছে বল আছে, এবার যা খুশি তাই করতে পারে, ঠিক। এখানে 500 টাকা পড়ে আছে, টাকাটা আমি পেলাম, তাই মানে সবচেয়ে ভালো সিচুয়েশনে কে আছি? আমি আছি, আমি যা খুশি তাই করতে পারি। টু হ্যাভ দ্য বল ইন ইউর ফিট মানে কোনো সিচুয়েশনকে বাংলায় কি বলে গো? কোনো পরিস্থিতি তোমার হাতের নাগালে থাকা বা তোমার নিয়ন্ত্রণে থাকা, পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে থাকা বা কোনো কাজ করার জন্য বেস্ট পজিশনে থাকা। কেন? আমার একদম ব্যাটের মধ্যেই বলটা লেগে আছে, তাই মানে কি এবার আমি মারতে পারবো, ডেফিনেটলি পাশের লোক তো বেটার পজিশনে নেই। হয়েছে লেখা। আরো যদি এক্সাম্পল চাও, ধরো আমি তো নই, হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলছি। হ্যাঁ, আমি ধরো পড়াশোনায় খুব ভালো, ধরে নিচ্ছি পড়াশোনায় খুব ভালো, আমার কাছে একটা এসটি সার্টিফিকেটও আছে, ঠিক। সরকারি চাকরি আমার থেকে বেটার কেউ মানে ডিজার্ভ করে বা পাওয়ার চান্স অন্য কারো বেশি কখনো হবে? হবে না। মানে একটা আমি পড়াশোনাতেও ভালো না, কোনোটাই নয়, কোনোটাই সত্য নয়। আমি তো ওটাই তো বলছি, আমার থেকে ভালো সিচুয়েশনে কারো কেউ আছে কি? আমি পড়াশোনাতেও ভালো, আমার কাছে একটা এসটি সার্টিফিকেটও আছে, তাহলে কি আমার থেকে বেটার পজিশনে কেউ আছে? তাই মানে কি আই হ্যাভ দ্য বল অ্যাট মাই ফিট, ঠিক আছে। তারপরে দেখো হ্যাভ দ্য লাস্ট লাফ মানে কি? এই কথা কিসের? হ্যাভ দ্য লাস্ট লাফ মানে হচ্ছে, মানে কি শেষ হাসি যে হাসবে সেই জিতবে। প্রথমে খুব হাসাহাসি করছিলে, ম্যাডাম চাকরি পাবেন না, ম্যাডাম চাকরি পাবেন না, লাস্টে আমি চাকরি পেয়ে গেলাম, ঠিক। মানে কি হু হ্যাড দ্য লাস্ট লাভ, আই হ্যাড দ্য লাস্ট লাভ মানে কি শেষে বিজয়ী হওয়া। টু হ্যাভ দ্য লাস্ট লাভ মানে হচ্ছে শেষে বিজয়ী হওয়া। কটা বাজে গো? মানে কি টু বি ভিক্টোরিয়াস এট দ্য এন্ড অফ এন আর্গুমেন্ট, ঠিক। তারপরে দেখো এটা ইম্পর্টেন্ট, দেখো হ্যাভ ইউর ব্যাক টু দা বা আগেইনস্ট দ্য ওয়াল মানে এর এক্সাক্ট বাংলা মানে হচ্ছে দেওয়ালে পিঠ থেকে যাওয়া। দেওয়ালে পিঠ থেকে যাওয়া মানে কি আমার থেকে খারাপ সিচুয়েশনে কেউ আছে, দেওয়ালে পিঠ থেকে গেছে, আর কোথায় যাবো আমি? তাই মানে হচ্ছে কি লেখা আছে দেখো, টু বি ইন আ ডেসপারেট সিচুয়েশন উইথ ভেরি ফিউ অপশনস।
বলছে তুমি খুব কঠিন পরিস্থিতিতে আছো এবং তোমার কাছে অন্য কোনো অপশনও নেই। এর মানে কি, ধরো আমি জেনারেল, ধরো কি আমি আসলে জেনারেল, হ্যাঁ আমি জেনারেল, আমার বয়স এখন 32, তার মানে কি, এবং আমি চাকরি পাইনি, একটা আমি বেকার, ঠিক, তারপর থেকে আমি জেনারেল এবং তারপর থেকে আমার বয়স 32, তার মানে কি আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আমি অলরেডি অনেক কঠিন পরিস্থিতিতে আছি, তার সাথে আমার হাতে কোনো অপশনও নেই, কারণ আর বেশিরভাগ পরীক্ষায় আমি আর দিতে পারবো না, পারবো না, তারপর আমার জেনারেল ক্যাটাগরি, তার মানে কি আমার কাটা হাইস্ট যাবে। টু হ্যাভ ইউর ব্যাক টু দ্য ওয়াল বা अगेंस्ट দ্য ওয়াল মানে হচ্ছে দেওয়ালে পিঠ থেকে যাওয়া, মানে প্রচন্ড কঠিন পরিস্থিতিতে থাকা, যেখানে তোমার হাতে কোনো অপশনও থাকবে না। লেখা হয়েছে ফটাফট, চলো হয়েছে, চলো। আচ্ছা, হেড ইন দ্য ক্লাউডস, হেড ইন দ্য ক্লাউডস মানে হচ্ছে দিবা স্বপ্ন দেখা। হেড ইন দ্য ক্লাউডস মানে তোমার মনটা সবসময় আকাশের দিকে পড়ে থাকে, বই নিয়ে বসে আছো, আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছো, ইস যদি আমি ফুটবলার হতে পারতাম, ইস যদি আমি সিজিএলটা এবার ক্র্যাক হয়ে যায়, তারপরে আমি একটা থার কিনবো, তারপরে আমি একটা এই কিনবো, তারপরে একটা তোমাদের জন্য একটা ডাইসন কিনবো। ডাইসন জানো তো? ও, এরা এরা এখনো স্বপ্নে পৌঁছতে পারেনি। ডাইসন হচ্ছে একটা হেয়ার স্ট্রেটনার, যার দাম হচ্ছে 50,000 টাকা। একটা হেয়ার স্ট্রেটনারের দাম যেটা 500 টাকাতেও পাওয়া যায়, ম্যাক্সিমাম 2000 টাকা দাম হয়, সেটার দাম 50,000 টাকা। যাই হোক, তো এর মানে হচ্ছে হেড ইন দ্য ক্লাউডস মানে হচ্ছে দিবা স্বপ্ন দেখা বা জেগে জেগে স্বপ্ন দেখা, বা যার বাস্তবের সাথে কোনো রকমের সম্পর্ক নেই, ঠিক, আমার কাছে কোনো টাকা নেই, না আমি ভাবছি যদি একটা ফ্ল্যাট কিনতে পারতাম, তাহলে আই হ্যাভ মাই হেড ইন দ্য ক্লাউডস, ঠিক আছে। 5 টাকা দিয়ে চকলেট কেনার পয়সা নেই, আমি এখন ভাবছি 50 লাখ টাকা দিয়ে মালদার মধ্যে কি কিনবো, ফ্ল্যাট কিনবো, বোঝা গেছে। তারপরে দেখো, হেড ওভার হিলস এর মানে হচ্ছে প্রেমে একদম উল্টে পড়া। হেড ওভার হিলস মানে প্রচন্ড কাউকে ভালোবাসা বা প্রেমে পাগল। হেড ওভার হিলস মানে হচ্ছে প্রেমে পাগল। ইংরেজিতে কিভাবে বলি কাউকে ভালোবাসি, আই লাভ ইউ বলি, এর পরিবর্তে এখন থেকে কি বলবা, আই অ্যাম হেড ওভার হিলস ফর ইউ, মানে প্রেমে, তোমার প্রেমে একদম গড়াতে গড়াতে পড়ে যাচ্ছি, ঠিক আছে। আই অ্যাম হেড ওভার হিলস মানে আমি কারোর প্রেমে পাগল, আমি নই, তোমরা, ঠিক আছে। হেড ওভার হিলস। তারপরে দেখো হেল্টার স্কেল্টার, এটা খুবই সোজা, হিয়ার অ্যান্ড দেয়ার। আমরা যেমন দেখবে বলি বাংলাতে চাটা কাজ টাজ বলি না আমরা, যেরকম হেল্টার স্কেল্টার মানে হচ্ছে হিয়ার অ্যান্ড দেয়ার, মানে এখানে ওখানে কোনো কিছু অগোছালো ভাবে পড়ে থাকা। হেল্টার অ্যান্ড স্কেল্টার মানে হচ্ছে অগোছালো ভাবে পড়ে থাকা বা প্রচন্ড তাড়াহুড়োই থাকা। এই স্কেল্টার ওয়ার্ডটা দেখছো, এটা হচ্ছে বহু যুগ আগেকার ইংরেজি, যার মানে হচ্ছে স্ক্যাটার। স্ক্যাটার মানে কি গো, ছড়িয়ে ছিটিয়ে রাখা। হেল্টার স্কেল্টার মানে এখানে ওখানে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। যেমন এই যে ঘরের অবস্থা দেখো, এটাকেও বলবো হেল্টার অ্যান্ড স্কেল্টার। থিংস আর হেল্টার অ্যান্ড স্কেল্টার মানে একটা কিছু এখানে রয়েছে, একটা ওখানে রয়েছে, বোঝা গেছে। হিয়ার অ্যান্ড দেয়ার, দেখো বাচ্চাটার ঘরটা গুছানো আছে, এটাকে বলবো এভরিথিং ইজ হেল্টার অ্যান্ড স্কেল্টার, মানে সমস্ত কিছু ছড়ানো ছেটানো রয়েছে। আচ্ছা, হারকিউলিসের নাম তোমরা শুনেছো নিশ্চয়ই, হ্যাঁ, ছোটবেলায় ডিজনিতে একটা কার্টুন হতো হারকিউলিস নামে, যে কি খুব শক্তিশালী ছিল। হারকিউলিয়ান টাস্ক মানে হচ্ছে প্রচন্ড কঠিন কাজ। কেন, হারকিউলিসের স্টোরিতে কি করা হয়, হারকিউলিসকে একটা রাজা 12টা কাজ দেয়, যে 12টা কাজই ওটা কি বলে জানো, ইম্পসিবল টাস্ক, যেটা কেউ করতে পারবে না, হারকিউলিস করে দেখিয়েছিল। হারকিউলিস হচ্ছে প্রচন্ড একটা শক্তিশালী ব্যক্তি, যে সমস্ত কিছু করতে পারে। হারকিউলিয়ান টাস্ক মানে হচ্ছে প্রচন্ড কঠিন কাজ, ঠিক আছে। এই কার্টুনটা দেখোনি ছোটবেলা? তারপরে দেখো, আচ্ছা, হাই অ্যান্ড ড্রাই। হাই অ্যান্ড ড্রাই মানে হচ্ছে নেগলেক্টেড। নেগলেক্টেড মানে কি, অবহেলিত, তাই না? নেগলেক্টেড মানে কি, অবহেলিত, বা টু অ্যাবান্ডন সামওয়ান ইন আ ডিফিকাল্ট সিচুয়েশন, কাউকে খারাপ পরিস্থিতিতে ছেড়ে দেওয়া। এবার কেন ভাবো, আচ্ছা ধরো আমি একটা বোট নিয়ে সমুদ্রের মধ্যে বেরিয়েছি, ঠিক আছে, এবার জোয়ারের সময় জল অনেকটা এগিয়ে যায়, ভাটার সময় জল অনেকটা পিছিয়ে যায়। এবার আমার বোটটা নিয়ে আমি জোয়ারের সময়, ধরো এটা হচ্ছে বিচের লাইন, ঠিক আছে, এটা বিচের লাইন। এবার আমি কি করলাম, বোটটাকে নিয়ে ওখানে দাঁড়িয়ে আছি, যখন ভাটা হবে জল তো নেমে যাবে, কিন্তু আমার বোটটা কোথায় থেকে গেল,
এটা হাই অ্যান্ড ড্রাই প্লেসে থেকে গেল, একটা উঁচু জায়গা এবং অ্যাজ ওয়েল অ্যাজ ড্রাই, ওখান থেকে আমি বোটকে নামিয়ে আনতে পারবো? যদি নামিয়ে আনতেও হয়, ধরো আমি জোয়ারের সময় বোটটাকে ল্যান্ডের অনেক কাছে নিয়ে চলে গেছি, ভাটার সময় তো জল নেমে যাবে, কিন্তু বোট তো আমার ওখানে থেকে গেল, তখন কি বোটকে নামানো খুব সহজ হবে? বোট একটা নেগলেক্টেড জায়গাতে চলে গেল। বোঝা গেছে? তারপরে দেখো, এটা ইম্পর্টেন্ট, এটা দেখো, এটা দেখো, হিট দ্য নেল অন দ্য হেড। এই দেখো, কাটা পুঁতেছো কখনো? হ্যাঁ, কাটা পোতার সময় আমরা যখন ওইটাকে কি বলে, এটাকে ইংরেজি, এটাকে বাংলা কি বলে গো? হাতুড়ি, হাতুড়ি। হ্যাঁ ঠিক আছে, মানুষ মাত্র ভুল হতে পারে। কি বলে জানো? এবার ধরো কাটা দিয়ে হাতুড়ি, কাটা দিয়ে হাতুড়ি আচ্ছা, হাতুড়ি দিয়ে কাটা পুঁতা হয়, কাটাটা ধরে আছি, হাতুড়ি দিয়ে পিটাচ্ছি, একদম কাটার মাথার উপরই মারি, তার মানে একদম এক্সাক্ট লোকেশনে মারতে পারলে কাটাটা ভেতরে যাবে। হিট দ্য নেল অন দ্য হেড মানে হচ্ছে কোনো কাজ সঠিকভাবে করতে পারা। সে অর ডু সামথিং এক্স্যাক্টলি রাইট মানে কোনো কাজ বা একদম ঠিক সময়ে ঠিক কথা বলতে পারা বা ঠিক সময়ে ঠিক কাজ করতে পারা। আজকে ভয়েস চেঞ্জ শেষ হয়ে যাবে, পরের দিন পরীক্ষা, না পরের দিন পরীক্ষা না, পরের দিন কোয়েশ্চেন করাবো, তার পরের দিন পরীক্ষা। আচ্ছা, আগের দিন আমরা লেট দিয়ে সবগুলো শেষ করে ফেলেছিলাম না? যারা আগের দিন আসনি ক্লাসটা ভিডিও দেখে নেবে, ভিডিও তো দেওয়া হয়নি বোধহয়, আজকে দিয়ে দেব, ভিডিওটা দেখে নেবে। কেন? এই লেটের গুলো ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। লেট দিয়ে আমরা শেষ করে ফেলেছি তো, চলো আর কিচ্ছু বাকি নাই, একটুখানি বাকি আছে। এগুলো আমি আবার বলে দিচ্ছি, এইগুলো যেগুলো করাবো এখন শুনে নাও। যদি স্টেটের পরীক্ষা দাও, গ্রুপ যদি ভাবো যে এই মুহূর্তে আমি শুধু গ্রুপ সিডি ভাবছি আর তার বেশি ভাবছি না, তাহলে ওই বেসিক যেগুলো আছে না, এই যে কোথায় গেল, এই এতটা করলেই হয়ে যাবে, এর পরেগুলো করার দরকার নেই। এমটিএস যদি দিতে যাও তাহলে পরেগুলো করতে হবে, কারণ প্রশ্ন কঠিন হচ্ছে এখন, ঠিক আছে? আর গ্রুপ সিডিতে বোধহয় ভয়েস চেঞ্জ ন্যারেশন আসবেও না, আগের বার তো আসেনি। এইটা দেখো, এইগুলো কোনো নিয়ম নেই, এগুলো কিছু কোয়েশ্চেন পরীক্ষায় এসেছে তার জন্য করব। এটা একটু খাতায় নোট ডাউন করে নাও, কারণ তোমাদের পিডিএফ এ এটা নেই। পিডিএফ এ আছে? এটা নেই তো, পিডিএফ এ থাকবে না, এটা নতুন অ্যাড করেছে। এটা একটু নোট ডাউন করে নাও, একটু করে নাও। শুধু এইটুকুনি নোট ডাউন করো, বাকিটা আমার সাথে সাথেই করবো, ঠিক আছে? এটা নতুন, একটু নোট ডাউন করো। হয়ে গেছে? ভেরি গুড। হুট করে মনে হলো কোনো ট্রাক ড্রাইভারের গাড়িতে পৌঁছে গেছে। গাড়িটা কার? এরকম ট্রাক ড্রাইভারের গাড়িতে বাজে না এরকম গান? আমি মজা করছি, হ্যাঁ মজা করছি, জাস্ট মজা। চলো এবার দেখো, একটু দেখে নাও, কিচ্ছু কঠিন নয়। এই যে দেখছো ইট ইজ টাইম, ইট ইজ টাইম, এই যদি এইরকম যদি কোথাও লেখা থাকে, মানে ইট প্লাস বি প্লাস টাইম, এই যদি এই ফর্মটা কোথাও দেখতে পাও, তাহলে এইটুকুনি পোর্শন যা আছে তাই এক্স্যাক্টলি বসে যায়, কিচ্ছু চেঞ্জ হয় না, ঠিক আছে? তারপরে কি থাকে দেখো, 2 প্লাস V1 প্লাস অবজেক্ট। আগের দিন পড়িয়েছিলাম ইনফিনিটিভের কোয়েশ্চেন গুলো। ইনফিনিটিভ কি? 2 প্লাস যদি V1 থাকে, তার ভয়েস চেঞ্জ করলে কি হয়? 2 প্লাস B প্লাস V3, ঠিক? এটাই পড়েছিলাম আগের দিন।
দেখো তাহলে কি করি, ইট ওয়াজ টাইম অবধি যা ছিল তাই বসে গেল, তারপর এটা প্রিপোজিশন বসাবো ফর, ঠিক, তারপর যা হয় তাই, অবজেক্টটা এই চলে এলো সামনে, তারপর টু এর ভয়েস চেঞ্জ করে বসিয়ে দিলাম, টু প্লাস বি প্লাস বি, একটা করে দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো এখানে কি বলেছে, ইট ইজ টাইম টু লার্ন দ্য ভায়োলিন, মানে এবার আমি ভায়োলিন বাজানো শিখবো, ভালো কথা। দেখো যা আছে তাই বসিয়ে দিলাম, ইট ইজ টাইম, হয়ে গেল, ঠিক। এবার কি বসাবো, এবার বসাবো ফর, বসিয়ে দিলাম। এবার এখানে অবজেক্ট কি গো, দ্য ভায়োলিন, দ্য ভায়োলিন, তারপরে টু লার্ন থেকে কি হবে, টু বি, বোঝা গেছে, খুব কঠিন। আচ্ছা ভায়োলিন দিয়ে একটা জিনিস বলে দিই, ভায়োলিন দিয়ে না একটা ইডিয়াম হয়, অ্যাজ ফিট অ্যাজ ফিডল, এটা শুনেছো কখনো? আমি পড়িয়েছি না, অ্যাজ ফিট অ্যাজ ফিডল পড়িয়েছি, এটা আমি। এর মানে কি, টু বি স্ট্রং অ্যান্ড হেলদি। ফিডল মানে কি জানো, ফিডল মানেও ভায়োলিন। এবার পরেরটা বলো তো, ইট ইজ টাইম টু টেল দ্য ট্রুথ, ইট ইজ টাইম টু টেল দ্য ট্রুথ, বলো জোরে বলবে, ইট ইজ টাইম ফর দ্য ট্রুথ টু বি টোল্ড। ভেরি গুড, বোঝা গেছে তাহলে। এর পরেরটা একদম শেষে নতুন ছেলে, বলো, it is time to leave the country, it is time for object কি আছে, the country, তাহলে কি হবে, the country, country। এবার to leave থেকে কি হবে, to be left, ঠিক আছে, leave, left, left। এই দিক থেকে একদম লাস্টে ম্যাডাম বলুন, ইট ইজ টাইম টু ফিড দ্য কিডস নাও, ইট ইজ টাইম টু ফিড দ্য কিডস নাও, ইট ইজ টাইম ফর দ্য কিডস, তারপর টু ফিড থেকে কি হবে, টু বি ফেড, ঠিক আছে, ফিড ফেড, ফেড, ফিড মানে হচ্ছে খাওয়ানো, ঠিক আছে, তাহলে কি হবে, দ্য কিডস টু বি ফেড। ফিড মানে কি, ফিড মানে হচ্ছে খাওয়ানো, বোঝা গেছে। এখান থেকে প্রশ্ন আসে বেশ ভালোই, এখন আসছে, কিচ্ছু কঠিন না, বেসিক জিনিস। চেঞ্জ করি, দাঁড়াবো, দাঁড়িয়েই তো আছি, থামতে বললে, কোনটা গো, ও হ্যাঁ হ্যাঁ, ফিড নাও, নাও লাস্টেই বসবে, যখন আমরা অ্যাডভার্ব করব তখন দেখবে অ্যাডভার্ব অফ টাইম হয়, অ্যাডভার্ব অফ সামথিং 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 হয়, অ্যাডভার্ব অফ টাইম লাস্টে বসে। অ্যাডভার্ব কাকে বলে, ও যতক্ষণ লিখছে তোমাকেই প্রশ্ন করছি, তোমায় জিজ্ঞেস করছি, কে পারবে অ্যাডভার্ব কাকে বলে, যতক্ষণ ও লিখছে ততক্ষণের প্রশ্ন। যেই শব্দটি ভার্বকে ডিফাইন করে তাকে আমরা কি বলি, অ্যাডভার্ব বলি। এটা ছোটবেলা ভুল পড়েছো, যে শব্দটি একটি ভার্ব, একটি অ্যাডজেক্টিভ এবং অন্য একটি অ্যাডভার্বকে ডিফাইন করে তাকে আমরা কি বলি, তাকে বলি অ্যাডভার্ব। অ্যাডভার্ব শুধুমাত্র ভার্বকে ডিফাইন করে না, অ্যাডজেক্টিভকেও ডিফাইন করে, অন্য কোনো অ্যাডভার্বকেও ডিফাইন করে। হয়েছে লেখা, চলো। আচ্ছা এটা তোমাদেরকে পড়ানো এখনো হয়নি, একটুখানি বলে নি, সেন্টেন্স স্ট্রাকচারের বেসিসে তিন রকমের হয়, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা সিম্পল সেন্টেন্স কাকে বলে, যার মধ্যে একটা আচ্ছা ফ্রেজ এন্ড ক্লজ কাকে বলে জানা আছে, জানা নেই, আমি পড়াবো পরে, একটুখানি বলে নি ফ্রেজ কাকে বলে। আচ্ছা একটা সেন্টেন্স বানানোর জন্য কি লাগে, একটা সাবজেক্ট লাগে, একটা ভার্ব লাগে, একটা অবজেক্ট লাগে, ঠিক, মেইনলি অবজেক্ট না থাকলেও হয়, কিন্তু সাবজেক্ট এবং ভার্ব থাকতেই হয়, ঠিক। যদি কোনো সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন না থাকে তখন তাকে আমরা কি বলি, ফ্রেজ বলি। কেন, ফ্রেজের নিজস্ব কোনো অর্থ হয় না, ফ্রেজের কাজ কি, একটি সেন্টেন্সের সাথে যুক্ত হবে, যে তারপর কি করবে, সে সেই সেন্টেন্সের মানেটা পরিপূর্ণ করবে। আমি যদি বলি অ্যাট হোম, আচ্ছা এটা কি কোনো সেন্টেন্স হবে, কেন, এখানে একটা অবজেক্ট আছে, একটা প্রিপোজিশন আছে, ঠিক। আমি যদি বলি অন
দ্য হরাইজন, হরাইজন মানে কি গো? দিগন্ত। হ্যাঁ, দ্য সান সেট অন দ্য হরাইজন মানে সূর্য দিগন্তে অস্ত গেছে। ঠিক, এই অন দ্য হরাইজন কি কোনো সেন্টেন্স? কোনো সেন্টেন্স নয়, কারণ এখানে কোনো ভার্ব নেই, কোনো সাবজেক্ট নেই। এগুলোকে আমরা কি বলি? এগুলোকে বলি ফ্রেজ। এবং ক্লজ কি? ক্লজ হচ্ছে একটা সেন্টেন্স যার মধ্যে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকবে। তার মানে কি ক্লজকে আমরা একটা সেন্টেন্সও বলতে পারি। যদি বলি, এই যে ধরো অন দ্য হরাইজন আছে, এখান থেকে লিখলাম দ্য সান সেট অন দ্য হরাইজন, এটা কি হয়ে যাবে? এটা একটা সেন্টেন্স তো অ্যাজ ওয়েল অ্যাজ ক্লজ। কেন? এর মধ্যে একটা সাবজেক্ট রয়েছে, একটা ভার্ব রয়েছে এবং এর নিজস্ব একটা অর্থ আছে। ঠিক আছে, ফ্রেজ কাকে বলে? যার মধ্যে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকে না। যার মধ্যে সাবজেক্ট ভার্ব থাকবেই না, তার নিজস্ব অর্থ কখনো হবেই না, তাহলে সেটাকে আমরা বলি ফ্রেজ। এবং ক্লজ কি? যার মধ্যে সাবজেক্ট ভার্বের কম্বিনেশন থাকে। বোঝা গেছে? এবার সিম্পল সেন্টেন্স কাকে বলে? যার মধ্যে একটি মাত্র ক্লজ থাকবে, যার মধ্যে একটা মাত্র সাবজেক্ট এবং একটা মাত্র ভার্ব থাকবে। ঠিক আছে, তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। মানে যেরকম ধরো আই গো টু স্কুল, এটা কি? এটা একটা সিম্পল সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স কি? যার মধ্যে দুটো ক্লজ থাকবে, দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স থাকবে। যেরকম হি ওয়েন্ট টু market and he went to temple। আমি এটা ভুল সেন্টেন্স লিখেছি বোঝানোর জন্য। এটা নর্মালি হবে he went to market and temple। ঠিক আছে, তোমাকে বোঝানোর জন্য লিখেছি। এখানে সে মার্কেট গেছিল এবং সে টেম্পলে গেছিল। ঠিক, দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। আমি একটা কি দিয়ে জয়েন করেছি? কনজাংশন দিয়ে জয়েন করেছি। তো দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন একটা কনজাংশন দিয়ে জয়েন হয় তখন তাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। কিভাবে এটাকে আমি সেন্টেন্স বলছি? এর মধ্যে একটা সাবজেক্ট আছে, একটা ভার্ব আছে। ঠিক, এর মধ্যেও একটা সাবজেক্ট আছে, এর মধ্যে একটা ভার্ব আছে। যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স একটা কনজাংশন দিয়ে জয়েন হবে তখন তাকে বলি কম্পাউন্ড সেন্টেন্স। পরে ডিটেলে পড়বো, না বুঝতে পারলেও কোনো সমস্যা নেই। আর কমপ্লেক্স সেন্টেন্স কি? যার মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। কিরকম? আই ডিড নট কাম বিকজ ইট ওয়াজ রেইনিং। এর মানে কি? আমি আসিনি কারণ বৃষ্টি পড়ছিল। ভালো কথা। আই ডিড নট কাম হচ্ছে একটা সেন্টেন্স, বিকজ ইট ওয়াজ রেইনিং। ঠিক আছে, এবার এই আই ডিড নট কামটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। কেন? এর নিজস্ব একটা অর্থ রয়েছে। ঠিক, বিকজ ইট ওয়াজ রেইনিং, কারণ বৃষ্টি পড়ছিল। এটাকে আমি ইন্ডিপেন্ডেন্টলি কখনো বলতে পারবো? বিকজ ইট ওয়াজ রেইনিং কখনো আমরা নর্মালি বলি না। ওর একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সের দরকার আছে। তার মানে যেই সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে তাকে আমরা কি বলি? কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সেরও ভয়েস চেঞ্জ হয়। খুবই সহজ, দেখতে কঠিন লাগলেও কিচ্ছু কঠিন নয়। হারিয়ে গেল এর তো ছিল। এটা তোমাদের পিডিএফ এ রয়েছে। ঠিক, ভালো মতো দেখবে, কিচ্ছু কঠিন নয়, শুধু দেখতে কঠিন লাগে আর কিচ্ছু নয়। দেখো, ভালো মতো একটা আগে বোঝো, তারপর করবে। হ্যাঁ, কি বলা আছে? আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। কিভাবে করব? কিচ্ছু না। এই আই নো এর তুমি ভয়েস চেঞ্জ করতে পারো। ঠিক, করতে পারবা তো? আমি বলছি কি করে করব। হি ডিড দ্য ওয়ার্ক, এরও ভয়েস চেঞ্জ করতে পারো। ঠিক, এটারও ভয়েস চেঞ্জ হবে, এটারও ভয়েস চেঞ্জ হবে, এটা যা আছে তাই বসে যাবে। ঠিক, করি এবার দেখো, তুমি বলবে ম্যাডামের কি করে ভয়েস চেঞ্জ করব? ভালো মতো দেখো, এখানে সাবজেক্ট দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, অবজেক্ট নেই। তাহলে আমি কি করে ভয়েস চেঞ্জ করব? একটা অবজেক্ট ইমাজিন করো। আমি কিছু একটা জানি, আই নো ইট, আমি ধরে নিলাম কিছু একটা জানি। এবার এর ভয়েস চেঞ্জ করো তো, বলো বলো বলো। দাঁড়াও, ইট ইজ নোন, নোন বাই মি না টু মি? যদি যে বাই বলবা, কোথায় গেল লাঠি? কি হবে? নোন টু মি। আগের দিন যারা আসনি তাদের জন্য আমার কিচ্ছু করার নেই। ইট ইজ নোন টু মি, ভয়েস চেঞ্জ হয়ে গেল। তারপরে দ্যাট যা আছে তাই বসে গেল। ঠিক, এরপরে কি আছে? হি ডিড দ্য ওয়ার্ক, এর ভয়েস চেঞ্জ করো। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম।
ইট ইজ নোন দ্যাট দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম। খুব কঠিন, শুধু দেখতে কঠিন আর কিচ্ছু কঠিন না, বোঝা গেছে? এই প্রশ্নটা হচ্ছে তোমার ওই ডাব্লিউবিপি বা কেপি এসআই এর মেন্স এসেছিল, এটা ভালো প্রশ্ন। এই প্রশ্নটা দেখো, বলছে পিপল ওয়ান্স বিলিভ দ্যাট দ্য সান ওয়াজ গড। কোনো এক সময় মানুষ বিশ্বাস করত যে সূর্য হচ্ছে দেবতা। ভালো কথা, পিপল ওয়ান্স বিলিভ দ্যাট, ঠিক? আই সরি দ্যাট বলছি, পিপল ওয়ান্স বিলিভ, এটা একটা সেন্টেন্স। দ্য সান ওয়াজ গড, এটা একটা সেন্টেন্স। দুটোরই ভয়েস চেঞ্জ করব, ঠিক? এবার তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, আগের দিন যারা এসেছিল বলো তো এই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ হবে? দ্য সান ওয়াজ গড। আচ্ছা, আগের দিন করেছিলাম না, উই ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, আগের দিন করেছিলাম, এটা মনে করো তো, করেছিলাম না? এবং কি বলেছিলাম, এই প্রেসিডেন্ট শব্দটা কি? এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট, বলেছিলাম। সেম উইথ আগের দিন আরো একটা জিনিস বলেছিলাম, সাবজেক্ট কমপ্লিমেন্ট। এবং কমপ্লিমেন্টের কখনো ভয়েস চেঞ্জ হয় না। এখানে সানটা কি? সানটা হচ্ছে গড, এখানে এটা কোনো অবজেক্ট নয়, এটা কি? এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা দ্য গড ওয়াজ বাই দ্য সান কখনো হবে? হবে না, কেন? কোনো মেন ভার্বই নেই। তাহলে এই পোর্শনটুকুর কখনো ভয়েস চেঞ্জ হবে? এই যে এখানে যেটুকুনি দেওয়া আছে, ভয়েস চেঞ্জ হবে না, তাহলে যা আছে তাই বসে যাবে। এবার দেখো, পিপল ওয়ান্স বিলিভড, এটার ভয়েস চেঞ্জ হবে। করো, কি বিলিভ করেছিল? কিছু একটা বিলিভ করেছিল, আমি ইট লিখে দিলাম তোমার বোঝার সুবিধার্থে। পরীক্ষায় ইটটা অপশনে দেওয়া থাকবে, আমি এখন বোঝানোর জন্য লিখে দিচ্ছি। বলো এবার এটা কি হবে? পিপল ওয়ান্স বিলিভড ইট, এর ভয়েস চেঞ্জ করো। ইট ইজ হবে না ওয়াজ হবে? ওয়াজ, তারপরে ওয়ান্স, তারপরে কি হবে? এবার আগের দিন বলেছিলাম যদি সেন্টেন্সের মধ্যে পিপল, সামওয়ান, এনিওয়ান এগুলো লেখা থাকে অবজেক্ট হিসেবে বসে না, তাহলে আমি বাই পিপলটা লিখবো? লিখবো না। তারপর দ্যাট লিখে দিলাম, দ্যাট দ্য সান ওয়াজ গড। আগের দিন যারা ক্লাস করোনি ভিডিও দেখে নিবা, তাহলে রিলেট করতে পারবে, আগের দিন আমরা এগুলো পড়েছিলাম, ঠিক আছে? ইট ওয়াজ ওয়ান্স বিলিভ দ্যাট দ্য সান ওয়াজ গড। দেখতে খালি কঠিন, কুছ মুশকিল नहीं है। এর পরেটা দেখো, হোয়াট ক্যানট বি কিওরড মাস্ট বি এন্ডিওরড। এই সেন্টেন্সের আগে মানে বলো। হোয়াট ক্যানট বি কিওরড মাস্ট বি এন্ডিওরড। কিওর মানে কি? কিওর মানে কি? সুস্থ হওয়া। এন্ডিওর মানে কি? টলারেট মানে কি গো? এন্ডিওর মানেও কি? সহ্য করা। তার মানে বলতে যা ঠিক করা সম্ভব নয় তা সহ্য করতে হবে। ভালো কথা। এবার দেখো, হোয়াট ক্যানট বি কিওরড, এটা একটা সেন্টেন্স আছে, মাস্ট বি এন্ডিওরড। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, এখানে দুটো সেন্টেন্স দেওয়া আছে, হোয়াটটা ছেড়ে দাও। ক্যান নট বি কিওরড, মাস্ট বি এন্ডিওরড, দুটো সেন্টেন্স আছে। এটা প্যাসিভে আছে না অ্যাক্টিভে আছে? তোমাদের কাছে প্রশ্ন। দেখি কত বুদ্ধি, অনেক করিয়েছি। এবার দেখি কিসে আছে? প্যাসিভে আছে। কেন? মনে করো তো, মডাল প্লাস V1 এটা অ্যাক্টিভ, আর এর প্যাসিভ কি হয়? মডাল প্লাস বি প্লাস V3। দেখো, মডাল প্লাস বি প্লাস V3 আছে, মডাল প্লাস বি প্লাস V3 আছে। তাহলে আমরা প্যাসিভে দেওয়া আছে, আমরা কিসে নিয়ে যাব? অ্যাক্টিভে নিয়ে যাব। এবার তোমার বোঝার জন্য আমি এটা করে দিচ্ছি, পরীক্ষায় দেওয়া থাকবে না। ক্যান নট বি কিওর, ঠিক? ভালো কথা। এরপর বাই সামওয়ান তো হতে হবে, হ্যাঁ? কারোর দ্বারা কিছু কিওর তো হতে হবে, কারোর দ্বারা কোনো কাজ হচ্ছে, তাহলে এখানে আমি বাই আস লিখে দিলাম তোমার বোঝার সুবিধার্থে, ঠিক আছে? মাস্ট বি এন্ডিওরড বাই আস। এবার তুমি এটাকে অ্যাক্টিভ করতে পারবে না, লেখো তো এবার। এবার এটাকে অ্যাক্টিভ করো, যদি না পারো আমি সাইডে করে দিচ্ছি। ইট ক্যান নট বি কিওরড বাই আস। এরটাকে অ্যাক্টিভে নিয়ে যাও তো। ইট ক্যান নট বি কিওরড বাই আস, এটাকে অ্যাক্টিভে নিয়ে যাও। আসটার সামনে গিয়ে কি হবে? উই। ক্যান নট বি থেকে ক্যান নট হবে শুধু, ক্যান নট। কিওরড থেকে কি হবে?
কিওর হবে শুধু, তারপরে কি বসবে, ইট বসবে, ঠিক? এটুকুনি বুঝতে পেরেছো? তাহলে এখানে কি হবে, উই ক্যান নট কিওর, আগে হোয়াটটা বসিয়ে দাও, হোয়াট উই ক্যান নট কিওর, তারপরে এটা নিজেরা বলো, মাস্ট বি এন্ডিওর্ড বাই আস, এটা কি হবে, উই মাস্ট এন্ডিওর, উই মাস্ট এন্ডিওর। একটু কঠিন প্রশ্ন হলে একদম নাকানি চোবানি খেয়ে যাচ্ছি ম্যাডাম, বোঝা গেছে নাকি আবার বোঝাবো? এই দেখো এই আসটার সামনে গিয়ে কি হলো, উই হলো, মাস্ট বি এন্ডিওর্ড, এই দেখো বারবার বলছি মডাল প্লাস বি ওয়ান অ্যাক্টিভ, আসো মডাল প্লাস বি প্লাস ভি থ্রি, এটা কি, এটা প্যাসিভ, এখানে মডাল প্লাস বি প্লাস ভি থ্রি দেওয়াই আছে, আমাকে অ্যাক্টিভে নিয়ে যেতে হবে, তাই জন্য মডাল প্লাস বি ওয়ান করলাম, উই মাস্ট এন্ডিওর, আর বাই আসতে আর ইটটা লিখলাম না, ঠিক আছে? যারা এলে এখনই, স্যার এসেছেন, দেখতে পেলে স্যার এসেছেন? এসেছে, এইটা তোমরা বলবে, এটা আমি বলে দেব না। ইট ইজ সেড দ্যাট দে নো ইট, আমি শুধু এইটুকুনি বলে দিচ্ছি, ইট ইজ সেড একটা সেন্টেন্স, দে নো ইট একটা সেন্টেন্স, এটা কে বলতে পারবে তোমাদের ব্যাপার, আমি বলে দেব না। শুধু বলে দাও তো এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, এটা প্যাসিভে আছে, আর এটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে, ওটা অ্যাক্টিভে আছে। এবার এটাকে তোমরা অ্যাক্টিভ বানাও, ওটাকে প্যাসিভ বানাও, যে বানিয়ে বলো, কে পারবে দেখি। আরো সোজা করে দিচ্ছি, বাই আস করে দিলাম, এবার পারবা। আচ্ছা আসটা ভালো লাগছে না শুনতে, দে করে দিই এটা, সরি, বাই দেম, এবার বলো, করে নাও, দিয়ে আমাকে গোটা সেন্টেন্স বলো, যে বলতে পারবে দেখি কার কত বুদ্ধি। কেউ পারছো না? হ্যাঁ বলো, দে সে ইট দ্যাট it is known to them, বোঝা গেছে? এটা কিন্তু আমি বলছি, এটা খুবই একটু কঠিন, সব পরীক্ষায় আসে না, না চাইলে অ্যাভয়েড করতে পারো, হয়েছে? এইখানে চ্যাপ্টার ইতি হলো। এবার স্যার যেহেতু চলে এসেছেন, আর করব না, তোমাদের গ্রুপে একটা 15টা প্রশ্নের হোম টাস্ক দেওয়া আছে, তাই না? সেটা যদি পরের দিন না করে আনো, অস্ত্র প্রয়োগ করা হবে, ঠিক আছে? আজকে কেউ করে এনেছিলে? তুমি করে এনেছিলে না? এক দুজন করে এনেছো, বাকি কেউ করে আনোনি। গ্রুপের মধ্যে হোম টাস্ক দেওয়া আছে, পরের দিন যদি করে না আসো তাহলে